নমস্কার, সাহিত্যের দর্পণে আপনাকে স্বাগত। আপনাদের মধ্যে অনেকে আমাদের গল্প শোনবার পর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে চলে যান। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে আসুন গল্পটা শুরু করা যাক। দিনটা সকাল থেকেই মেঘলা, দুপুরের দিকে বেশ এক পশলা বৃষ্টিও হয়ে গেল। তারপর আর বৃষ্টি নেই বটে, কিন্তু আকাশটা থমথম করছে কালো মেঘে, জোলো বাতাসও দিচ্ছে। এমন দিনে মনে একটা কি করি ভাব হয়। দু একখানা বিলেতি ম্যাগাজিন বন্ধুদের কাছ থেকে চেয়ে এনে পরে পড়বো বলে জমিয়ে রেখেছিলাম। এখন সেগুলো উল্টে পাল্টে দেখলাম বাদলার দিনের মেজাজের সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না। কি করা যায়? স্ত্রীর সঙ্গে গল্প করব? না, 7 বছর বিয়ে হয়ে যাওয়ার পর আর বাদলার দিনে খোলা জানালার ধারে স্ত্রীর সঙ্গে কাব্য চলে না। যতই নিষ্ঠুর শোনাক, কথাটা সত্য। মহাকালের নির্মমতা এবং অতীত সুখের দিন সম্পর্কে বিমর্ষভাবে চিন্তা করছি, এমন সময় দরজার কড়াটা নড়ে উঠল। উঠে গিয়ে দরজা খুলে দেখি কিশোরী সেন। ভিতরে ঢুকে কাদামাখা রবারের পামসু ছাড়তে ছাড়তে সে হেসে বললে, এই বর্ষার দিনে বাড়ি বসে করছো কি? বললুম, যে অশ্ব নেই তার তৃণ সংগ্রহ করছিলুম। খুব ভালো দিনেই তুমি এসেছো, একেবারে মিয়নো দিন না? কিশোরী বললে, আর বসে থেকে কাজ নেই, একটা জামা টামা যা হোক কিছু গড়িয়ে নাও, চলো তারানাথ জ্যোতিষীর বাড়ি ঘুরে আসি। আর কিছু না হোক দু একটা আজব গল্প তো শোনা যাবে। এমন দিনেই তো উদ্ভট গল্প জমে। তারানাথের কথা আমার যে কেন আগে মনে পড়েনি তা ভেবে অবাক লাগলো। বললুম, বসো, ধুতিটা বললেনি। পথে বেরিয়ে বললাম, গ্রামে উঠে আর কাজ নেই, মাসের শেষ, সেই 8 পয়সা দিয়ে বরং সিগারেট কেনা যাবে। হেঁটে মেরে দিই চলো, এইটুকুই তো পথ। কিশোরীরও মাসের শেষ, 8 পয়সার পাসিংস কিনে হাঁটতে হাঁটতে দুজনে মঠ লেনে তারানাথের বাড়িতে গিয়ে হাজির হলাম। দরজা খুললে তারানাথের মেয়ে চারি। আমাকে দেখেই বললে, কাকাবাবু, আজ আমার লেসের ডিজাইনটা ভুলেননি তো? রোজ রোজ আপনি কিন্তু ভুলে যান। আজ ভুলিনি, আগে থেকেই পকেটে রেখে দিয়েছিলাম। বের করে হাতে দিতেই চারি হাসি মুখে ভেতরে যেতে যেতে বললে, বসুন তাহলে, বাবাকে ডাকি। খবর পেয়ে তারানাথ খুব খুশি হয়ে বাইরে বেরিয়ে এলো। বহুদিনের মধ্যে তারও এমন একনিষ্ঠ শ্রোতা ও ভক্ত জোটেনি। গল্পের লোক শ্রোতার মর্ম বোঝে। তক্ত বসে বসতে বসতে তারানাথ বললে, তারপর হঠাৎ যে। বললুম, ভালো লাগছিল না বাড়িতে বসে, তাই আড্ডা দিতে চলে এলাম। দু একখানা গল্প হবে নাকি? তারানাথ স্পষ্টই খুশি হলো। বললে, বসো বসো জমি আগে, কি খাবে বলো? ও চারি, চারি, এদিকে শোন দেখি একবার। চারি এসে দাঁড়াতে তারানাথ বললে, যা দেখি, আর চট করে তেল, নুন, কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখে নিয়ে আয়, চা পরে দিবি। তারপর আমাদের দিকে ফিরে বললে, কি গল্প বলবো, আর তোমরা তো এসব বিশ্বাস করো না। কিশোরী বললে, অমনি বললেন বিশ্বাস করি না। বিশ্বাস যদি নাই করব, তাহলে
এই বাদলায় এতখানি পথ ঠেঙিয়ে এলুম কি করতে? আর সেই গল্প শোনার লোভে নাস্তিক আর অবিশ্বাসীরাই অলৌকিক গল্পের ভালো শ্রোতা হয়। আমি বললুম, আপনার কাছে এতদিন আসছি, আপনি কিন্তু আমাদের অলৌকিক কিছু দেখালেন না। তারানাথ উজ্জ্বল চোখে আমার দিকে তাকিয়ে বললে, মানে শূন্যে হাত নেড়ে সন্দেশ রসগোল্লা আনা, জলকে মন্ত্র পড়ে শরবত করে দেওয়া। তোমাকে তো একদিন বলেছি ওসব খুব নিম্ন শ্রেণীর শক্তি, ভেলকি ও করায় গুরুর বারণ ছিল। তবে করিনি কি, করেছি। কম বয়সে ভক্তদের অবাক করার জন্যে পয়সা রোজগারের ফিকিরে করেছি কিছু কিছু, বাকি শক্তিও তাতেই গেল। কিন্তু কিছু নেই বাপু, আসল তান্ত্রিক কখনো ভেলকি দেখায় না। কিশোরী বললে, সাধুরা যে চোখ বুজে ত্রিভুবন ত্রিকাল সব সামনে দেখতে পান, এখানে বসে বিলাতে কি হচ্ছে সব বলে দিতে পারেন, এসব কি বিশ্বাসযোগ্য? তারানাথ জোর দিয়ে বললে, আর নিশ্চয় সৎ গুরু পেলে আর প্রকৃত সাধনা করতে পারলে তুমিও পারবে। যেমন যেমন ধরো সদ্য মৃত কোনো চণ্ডালের সব থেকে মুন্ডু কেটে অমাবস্যা বা সংক্রান্তি তিথিতে শ্মশানে গর্ত করে তাতে সেই মুন্ড নিক্ষেপ করতে হবে। পরে গভীর রাতে সেই গর্তের ওপর পদ্মাসনে বসে মাথার উপরে মরা দাঁড় কাকের বাঁ দিকে ডানা রেখে 1,00,000 বার বীজমন্ত্র জপ করলে তুমিও সর্বজ্ঞ হতে পারো। কিশোরী বললে, বীজ মন্ত্রটি কি? তারানাথ বললে, আর সেটা বলা যাবে না। তন্ত্রে অদীক্ষিত লোকের কাছে সাধনার গুহ্য মন্ত্র বলা নিষেধ। বীজ মন্ত্রই আসল কি না। চারি তেলে জবজবে করে মুড়ি মেখে নিয়ে এলো। আমি খেতে খেতে বললুম, আপনি কখনো সত্যিকারের কাপালিক দেখেছেন? কিশোরী জিজ্ঞেস করলে, তান্ত্রিক আর কাপালিকে পার্থক্য আছে নাকি কিছু? তারানাথ বললে, পার্থক্য আছে, তবে সেসব তোমাদের বোঝানো খুবই কঠিন। আর জেনেও তোমাদের কোনো কাজ নেই। কাপালিক দেখেছি কিছু, কিন্তু একবারের স্মৃতি কখনো ভুলতে পারবো না। তারানাথ একটু অন্যমনস্ক হয়ে চুপ করে গেল। বললুম, বলুন না সে গল্প, বেশ লাগবে শুনতে। বলছি এখন, তোমরা খেয়ে নাও আগে। সে এক ভয়াবহ কাহিনী হে, অনেক দিন বাদে মনে পড়ে গেল। এখনো মনে পড়লে গায়ে যেন কাঁটা দেয়। আমি বললুম, এ ঘটনা কি মধুসুন্দরী দেবীর আবির্ভাবের আগে? বটে, আমার ভবঘুরে জীবনের একেবারে প্রথম দিকে ঘটেছিল। তখনও আমি বীরভূমের মাতু পাগলিকে দেখি। এমন সময় চারি চা নিয়ে প্রবেশ করলো। তারানাথ বললে, চা এনেছিস? রাখ, ওই তক্তা বসি রাখ, না হয়ে চা খাও। আমরা চায়ে চুমুক দিলাম। তারানাথ গল্প শুরু করলে, আমার বয়স তখন 22 কি 23। বাড়িতে আর ভালো লাগে না। আমাদের গ্রামের ধারে বাঁধানো বটতলায় একবার এক বিচিত্র দর্শন সাধু এসে 7-8 দিন বাস করেছিল। সামনে ধুনি জ্বালিয়ে চুপ করে বসে থাকে, মাথায় চূড়ার মতো উঁচু জটার ভার, চোখ দুটো বেশ শান্ত। গ্রামের অনেকেই তার কাছে গিয়ে দুধ,
ফল মূল এসব দিয়ে আসত। বৌঝিরা বায়না করত মাদুলি তাবিজের জন্য। সাধু কিন্তু কোনোদিন কোনো ভরং দেখায়নি, অলৌকিক শক্তি দেখিয়ে ভক্ত জোগাড়ের চেষ্টাও করেনি। কেউ বেশি বিরক্ত করলে বলতো, আমি কিছু জানি না মা, আমার কোনো ক্ষমতা নেই, ভগবানকে ডাকো, ভগবান সব ঠিক করে দেবেন। বেশি দরাদরি করলে বলতো, আচ্ছা যা, আমি তোর ওই ভগবানের কাছে প্রার্থনা করে দেবো। এই সততার জন্য এবং কারো কাছ থেকে পয়সা না নেওয়ায় সাধুর উপর আমার কেমন একটা আকর্ষণ জন্মালো। গেলাম একদিন সাধুর পথটা। একদিকে বসে আছি, নানা রকম লোক এসে নানান বায়না করছে সাধুর কাছে। সাধু সবাইকে হেসে বিদায় করছে। এইসব মিটতে মিটতে বিকেল গড়িয়ে অন্ধকার নেমে এলো। এবার আমি আর সাধুই কেবল রয়েছি বটতলায়। পাশ থেকে একখানা চালা কাঠ তুলে ধুনিতে গুঁজে দিয়ে আমার দিকে তাকিয়ে সাধু বলল, আয়, এগিয়ে এসে বস। আমি সাধুর সামনে ধুনির এপাশে গিয়ে বসলাম। ধুনির আলোয় সাধু কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, সন্ন্যাসী হবার ইচ্ছা আছে না? আমি কিছু না বলে চুপ করে রইলাম। তোর সেসব হবে না, তবে তোর কপালে অনেক সাধু সঙ্গ আছে দেখছি, কিছু শক্তিও পাবি, কিন্তু সংসারেই থাকতে হবে তো। আমি বললাম, আপনি তো কাউকে কিছু বলেন না, আমাকে এত কথা বলছেন কেন? সাধু একটু চুপ করে বসে থেকে বলল, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, কিন্তু অস্পষ্ট। তার অর্থ কিছু দূর গিয়ে তারপর ফিরে আসতে হয়। সে চিহ্ন না দেখতে পেলে তোকে এসব কথা বলতামই না। তোর অধিকার আছে জানার। আমি উৎসুক হয়ে উঠলাম, বললাম, আর কি দেখতে পাচ্ছেন সাধুজি? আর যা দেখতে পাচ্ছি তা খুব ভালো না। কিরকম? বছর খানেকের ভেতর তোর খুব বড় বিপদ আসছে। ভালোই হয়েছে আমার সঙ্গে দেখা হয়েছে তোর, নইলে প্রাণ সংশয় হতে পারত। বললাম, কিরকম বিপদ কিছু বলবেন না? তাহলে তার থেকে বাঁচবে কি করে? সাধু বলল, তা আমিও ঠিক বলতে পারছি না, জানলে নিশ্চয়ই বলতুম। তুই এসে বসবার পর থেকেই আমার মনে কেমন যেন অস্বস্তি হচ্ছে। এখন তোর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি তোর পেছনে একটা অন্ধকারের স্তূপ যেন চাপ বেঁধে আছে। আমি চমকে পিছন দিকে তাকাতেই সাধু হেসে বলল, তুই দেখতে পাবি না, আমি দেখতে পাচ্ছি। আমি বললাম, হ্যাঁ, 1 বছরের মধ্যে যে বিপদ ঘটবে তা কি করে বলছেন? আগে বা পরেও তো হতে পারে। ওটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, বোধহয় ভুল করিনি। চুপ করে বসে রইলাম। বলা বাহুল্য, সাধুর কথা শুনে একটু গা শিরশির করছিল। কেউ যদি জানতে পারে তার পিছনে একটা অদৃশ্য চাপ বাঁধা অন্ধকার ঘুরছে, তাহলে তার ভালো লাগার কথা নয়। আর তার উপর নির্জন জায়গা, গ্রামের বাইরের দিকে বটগাছটা, ধুনিতে পটপট করে কাঠের কাঠ পোড়াবার শব্দ হচ্ছে। সাধু আর আমি ছাড়া এদিকে আর কেউ নেই। সাধু বলল, তোকে আমি
একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি, ভালো করে শিখে রাখ। যদি কোনো দিন কখনো বিপদ আসছে বলে মনে হয়, কি কোনো অস্বস্তি বোধ করিস, তাহলে এই প্রক্রিয়াটা করবি। যতই বিপদ আসুক প্রাণটা বেঁচে যাবে। বললাম, কি প্রক্রিয়া সাধুজি? সাধু বলল, নে ভালো করে দেখ, আর এই মন্ত্রটা মুখস্থ করে নে। একে বলে গাত্র বন্ধন। শিখতে বেশিক্ষণ লাগলো না। বললাম, কিন্তু বিপদ যে আসছে তা বুঝতে পারবো কি করে? সাধু একটু হাসলো, তারপর বলল, তুই ঠিক বুঝতে পারবি। তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, বললাম না? সময় হলে আমার মতো মনের মধ্যে বিপদের ঘন্টা বেজে উঠবে। আমি যেমন আজ তোর বিপদ বুঝতে পারলি। বললাম, আমি তো পারিনি। আজ থেকে তোকে একটা কিছু শক্তি দিলাম, যা ভালো মন্দ আসুক তুই আগে থেকে আন্দাজ করতে পারবি। আমি হাত জোর করে বললাম, আমাকে আপনার শিষ্য করে নিন, আমি দীক্ষা নেব আপনার কাছে। সাধু ভ্রু কুঁচকে বলল, ওসব হবে তবে না, আমি কাউকে শিষ্য করি না। আবদার করিস না, যা কেটে পড়। আবার কবে দেখা পাবো আপনার? এমনিতে দেখা পাবি না, তবে যদি সত্যি কখনো তোর প্রাণ সংশয় ঘটে তাহলে তোকে সাবধান করে দেব। তারপরে একটা হাত পুরা কাঠ তুলে নিয়ে ধুনি খুঁচিয়ে দিতে দিতে বলল, যা যা, ভাগ ভাগ, পালা। বাড়ি ফিরে এলাম। পরদিন সেই সাধুর আস্তানা ভেঙে কোথায় চলে গেল কে জানে। পরদিন বিকেলে বটতলায় গিয়ে দেখি শুধু নিভে যাওয়া ধুনির ছাই আর কতগুলো হাত পোড়া কাঠ পড়ে আছে। মাসখানেক কাটলো, কিছুই যেন ভালো লাগে না। কেবলই বাড়ির বাইরে বেরোয় পড়তে ইচ্ছা করে। পথ যেন দারুণ আকর্ষণে টানছে। কেবল যে ধর্মের স্পৃহা তা নয়, একটা ভবঘুরেমি পেয়ে বসলো। আরো কিছুদিন এভাবে কাটার পর একদিন সত্যি কয়েকটা জামা কাপড় আর 10টা টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। পাছে বাড়ির লোক খোঁজাখুঁজি করে এবং সন্ধান পেলেই ধরে নিয়ে যায় বাড়িতে। এই জন্য সারাটা দিন হাঁটতাম, যতটা দূরে গিয়ে পড়া যায় আর কি। রাত্রিরে আশ্রয় নিতাম কোনো গৃহস্থের বাড়িতে। তখনকার লোকজন ছিল ভালো, অভাব ছিল না। গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ, নিজের গরুর দুধ। অতিথিকে যত্ন করতে সে যুগের লোকেদের কোনো ত্রুটি হতো না। অব্রাহ্মণ গৃহস্বামী হলে গোয়াল ঘরের এক পাশে পরিষ্কার করে রান্নার আয়োজন করে দিত। সেখানে বসেই রাঁধতাম, আর তারা আবার অপেক্ষা করত ব্রাহ্মণের প্রসাদ পাওয়ার। কিশোরী প্রশ্ন করলো, জিনিসপত্রের দাম তখন কেমন ছিল? তারানাথ বলল, গাঁয়ের দিকে বেশিরভাগ জিনিসই কিনে খেতে হতো না, সবই তো গ্রামেই উৎপন্ন হতো। তবে হ্যাঁ, মনে আছে একবার আমি আর আমার বন্ধু হরমোহন মাংস খাবার শখ হওয়ায় পাশের গ্রাম থেকে 10 আনা দিয়ে একটা পাঁটা কিনে এনে দুজনে রান্না করে খেয়েছিলাম। তাও হরমোহন বলছিল বারবার আমরা ঠকেছি,
আর একটু দরাদরি করলে 8 আনার ভেতরেই হয়ে যেত। আমি অবাক হয়ে বললাম, 10 আনায় একটা আস্ত পাঁঠা? বটে, সেসব সস্তা গন্ডার বাজার তোমরা কল্পনা করতেও পারবে না। দুজনে মিলে গোটা পাঁঠা খেয়ে ফেললেন? তা পারবো নাই বা কেন? গাঁয়ের ছেলে, আমাদের খিদেও ছিল, আর অম্বলের ব্যামতেও ভুগতাম না। আমার খাওয়ার কথা কি আর শুনোছ? আমার বাবা খাইয়ে হিসেবে 10টা গায়ের মধ্যে নাম ডাকছে। সেই গল্প পরে বলবো, এখন একদিন। কিশোরী বলল, হ্যাঁ, যে গল্প হচ্ছিল সেটা হোক। তারানাথ বলতে শুরু করলো, এইভাবে কিছুদিন উঠে বেরিয়ে বিরক্তি ধরে গেল। রোজ রোজ অকারণে পথ হাঁটা, লোকের বাড়িতে আশ্রয় নেওয়া, তাদের দাক্ষিণ্যে ভালো ভালো খাওয়া। শুধু খাওয়ার জন্য কি বাড়ি থেকে বেরিয়েছি নাকি? বাড়িতে কি আমার ভাতের অভাব ছিল? কিন্তু যা চাই তা পাই কই। যা হোক, পথ হেঁটে ক্লান্ত অবস্থায় একদিন সন্ধ্যেবেলা এক গ্রামে এসে পৌঁছলাম। গ্রামটায় ঘনবসতি নেই, একটু ছাড়া ঝাড়া বাড়িঘর, আম জাম বাঁশ বাগানে ভরা। একটা বড় আম বাগানের পাশে কাদের বেশ একটা সুন্দর বাড়ি দেখে সেখানেই আশ্রয় নেব ভাবলাম। সুন্দর বলতে পাকা বাড়ি নয়, পুরো চালের, বড় বড় 8-10খানা ঘর, মাঝখানে উঠোনকে ঘিরে। বিরাট উঠোনে ধানের গোলা, এক পাশে গোয়ালে কখানা গরু সাঁজালের ধোঁয়ার মধ্যে বসে বসে জাবর কাটছে। আমি উঠোনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে শাঁখে ফুঁ পড়ল। সব মিলিয়ে সম্পূর্ণ গৃহস্থের লক্ষণই ফুটে উঠছিল। উঠোনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি। একজন কালো মতো মধ্যবয়স্ক লোক এগিয়ে এসে বলল, কি চাই? বললাম, আমি বিদেশি লোক, রাত্রিটা একটু থাকবার সুবিধা হবে কি? আপনারা ব্রাহ্মণ। লোকটা আসুন আসুন আসুন। করে ব্যস্ত হয়ে আমায় দাওয়ায় বসালে, পা ধোয়ার জল দিল। তার নাম মাধব ঘোষ, সেই বাড়ির মালিক। চাষবাস আছে প্রায় 50 বিঘের। মাধব লোক বেশ ভালো। আমাকে রান্নার ব্যবস্থা করে দিয়ে সে ঠায় সামনে বসে রইল। বসে গল্প করে, আর একটু বাদে বাদে হুঁকোটিকি এগিয়ে দিয়ে বলে, সাজুন, ব্রাহ্মণের পেশাদ পাবো। কথায় কথায় আমি বললাম, আমাদের বাংলাদেশের আতিথেয়তা বড় সুন্দর না? এই যে তুমি আমাকে এত যত্ন করছো, এতে তোমার লাভ কি? তা জিভ কেটে মাধব বললে, হেস, এ কথা বলবেন না। ব্রাহ্মণ দেবতার হাঁড়িতে দুমুঠো চাল দিতে পারছি, এ তো আমার সৌভাগ্য। তবে কথা কি জানেন, সব অতিথি তো আর সমান হয় না। এই তো দিন 7 আগে আমাদের বাড়িতে সে এক কি কাণ্ড। ধোয়া সুগন্ধির আতপ চাল হাঁড়িতে ছেড়ে দিয়ে তার দিকে তাকিয়ে বললাম, কেন, কি হয়েছিল? চুরি টুরি নাকি? তাহলে তো বরং ছিল ভালো। শুনুন সে কাণ্ড। এই ঠিক গেল সোমবার বিকেলের দিকে
এক লাল কাপড় পরা সন্ন্যাসী এসে বলে, তোমার এখানে থাকবো, আমার সাদা মনে কাদা নেই। বললাম, থাকুন। গোয়াল ঘরে রান্নার ব্যবস্থা করে দিলুম। দিব্যি চেহারা, ফর্সা রং, এই মোটা পৈতের গোছা, দেখলে বোঝার উপায় নেই। নিঃশেষিত কলকেটা উপুর করে তামাকের গুল ঝেড়ে কলকেটা এক পাশে সরিয়ে রেখে মাধব বললে, সে রাত্রিরে কিছু হলো না। পরের দিন সকালে সন্ন্যাসী যাওয়ার সময় আমাকে বললে, কাল যে মেয়েটি রান্নাঘরে জিনিসপত্র এগিয়ে দিচ্ছিল সে তোমার কি হয়? আমি বললাম, আমার মেয়ে। কেন বলুন তো? তারপর কি বলবো আপনাকে, সন্ন্যাসী যা বললে তা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। বলে কি, তোমার ওই মেয়েটিরে আমারে দাও, আমি ভৈরবী করব, ওর শরীরে ভৈরবীর চিহ্ন আছে। আমি অবাক হয়ে বললাম, তারপর? মাধব ঘোষ বলল, তারপর আর কি, আমার চেঁচামেচিতে পাড়ার লোক জড়ো হয়ে গেল। বললুম, যাও ঠাকুর, ব্রাহ্মণ বলে আর শুধু পার পেয়ে গেলে, নইলে মাধব ঘোষের মেয়ের দিকে নজর দিয়ে এই গ্রাম থেকে আর বেরোতে হতো না। সন্ন্যাসী আমার দিকে কটমট করে তাকিয়ে যাওয়ার সময় বলে গেল, কাজটা ভালো করলি নি, তোর মেয়ে উদ্ধার হয়ে যেত, প্রতিফল হাতে হাতে পাবি। আমি অবাক হয়ে শুনছিলাম। বললাম, বলো কি হে, এ তো সাংঘাতিক ব্যাপার। লোকটা আর আসেনি তো? মাধব ঘোষ হেসে বললে, আর তার আসতে সাহস হবে না, সন্ন্যাসী হলেও প্রাণের মায়া তো আছে। মাধব ঘোষের যত্নের সত্যি কোনো তুলনা নেই। খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। একটা জামবাটি ভর্তি দুধ এনে সে একটু দূরে নামিয়ে রাখলো। আমি লজ্জা পেয়ে বললাম, আবার দুধ কেন? আগে খান এটুকু, ব্রাহ্মণের সেবা করলে আমার কল্যাণ হবে। পরের দিন সকালে উঠে আমি মাধবের কাছে বিদায় নিলাম। সে ছাড়তে চায় না। আমি প্রায় জোর করেই চলে এলাম বলা যায়, কারণ আগেই বলেছি আমি দুটো ভাতের জন্য পথে বার হইনি। সরল মানুষের ঘাড়ে চেপে বসে অন্ন ধ্বংস করতে আমার একটুও ভালো লাগে না। এই পথে আবার কখনো এলে তার বাড়িতে আশ্রয় নেব কথা দিয়ে বেরিয়ে পড়লাম। দুপুরে একটা গঞ্জ মতো জায়গায় চিঁড়ে দই কিনে খাই, তারপর আবার হাঁটি। সারাদিনে প্রায় মাইল 15-16 পথ হেঁটে সন্ধ্যা নাগাদ এমন একটা জায়গায় এসে পৌঁছলাম যার ত্রিসীমানায় কোনো গ্রাম বা জনবসতি নেই। রুক্ষ পাদপহীন প্রান্তরের মধ্যে দিয়ে একটা ছোট্ট কি নদী তীর করে বয়ে চলেছে। কি করব ঠিক করতে না পেরে নদীর ধার ধরে হেঁটে এগুতে লাগলো। মিনিট 15 হেঁটে দেখি সামনে এক শ্মশান, বেশ বড় শ্মশান। অন্তত যত দূর চোখ যায় তাকিয়ে দেখলাম কেবল পোড়া পোড়া কাঠের গুঁড়ি, ছেঁড়া মাদুর, কাঁথা, ভাঙা কলসি এইসব পড়ে আছে। কিশোরী বললে, ওই নির্জল শ্মশানে সন্ধেবেলায় আপনার ভয় করলো না? না, ভয় করবে কেন? শ্মশান অতি পবিত্র স্থান। সেখানে মানুষের সমস্ত পাপ শেষবারের মতো মুছে যায়। তার ঊর্ধ্বালোকে প্রস্থানের পথ সুগম হয়। শ্মশানে কিসের ভয়? যাই হোক, দাঁড়িয়ে
আর চারদিক দেখছি, হঠাৎ গম্ভীর ভারী গলার পিছন থেকে কে যেন বলে উঠল, এখানে কি চাই? ভয়ানক গলার স্বর। লোহার ড্রামে পাথর কুচি চাললে এমন শব্দ হতে পারে। চমকে পিছন দিকে তাকিয়ে দেখি একজন সাধু দাঁড়িয়ে, মাথায় পাকা তেঁতুলের মতো অজস্র জটা, মুখময় অযত্ন বর্ধিত দাড়ি গোঁফের জঙ্গল, লম্বায় আমার মাথা ছাড়িয়ে আরো এক হাত, পরনে রক্তাস্বর, পায়ে বাউল দেওয়া কাঠের পুরো খড়ম। বলল, কি দরকার এখানে? সাধুকে প্রণাম করে বিনীতভাবে জানালাম, আমার বিশেষ কোনো দরকার নেই, পথ হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি এই মাত্র। কোথায় যাওয়া হবে? আগে কোথাও না। মানে মানে ঠিক নেই আর কি। সাধু কি বুঝলে জানি না, কিছুক্ষণ আমার মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকলো। তারপর তার দাড়ির জঙ্গলে খুব সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটে উঠল। সে বলল, আয় আমার সঙ্গে। সেই ঘনায়মান অন্ধকারে আমি সাধুর পিছনে চলতে লাগলাম। বেশ খানিকটা হাঁটার পর দেখি একটা গাব বা ওই জাতীয় কোনো গাছের নিচে সাধু মরার মাদুর, কাঁথা ইত্যাদি টানিয়ে বেশ ঝুপড়ি মতো বানিয়েছে। বললাম, এইখানে আপনি থাকেন কেন? অসুবিধাটা কি? সাধুর কথাবার্তা যেন কেমন কেমন। আমি বললাম, না, অসুবিধে আর কি, তাই বলছি। সাধু আমাকে ঝুপটির বাইরে বসতে বলে নিজে ভেতরে ঢুকলো। বেরিয়ে এলো দুটো পাকা কলা হাতে নিয়ে। বলল, এই নাও, খাও। নিলাম। কি উদ্দেশ্যে বেরোনো হয়েছে বাড়ি থেকে? সাধু হবার ইচ্ছা আছে নাকি? আমি উত্তর না দিয়ে কলা হাতে চুপ করে বসে রইলাম। তুই আমার কাছে থেকে যা, আমি তোকে চেলা করে নেব, থাকবি? তারপর সাধু একটা কথা বলল, যা আমাকে আমাদের গ্রামের বটতলার সেই সাধুও বলেছিল। বলল, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, থেকে যা তুই আমার কাছে। আমি একটু ফাঁপড়ে পড়ে গেলাম। এই সাধুকে দেখে আমার তেমন ভক্তির উদয় হয়নি, বরং একটু অস্বস্তি হয়েছে। এত সহজে নিজের থেকে চেলা করে নিতে চাইল দেখে সে ভাব বেড়েছে, বই কমেনি। ভালো সাধু কখনো কথায় কথায় শিষ্য করে বেড়ায় না। অবশ্য আমার চিন্তা কি, থাকি কদিন, ভালো না লাগলে কেটে পড়ার বাধা কোথায়? সাধু সঙ্গের জন্যই তো বেরিয়েছি, বাজিয়ে দেখতে দোষ কি? বললাম, আগে থাকবো। সাধু বলল, বেশ, আমি একটা বিশেষ সাধনা করছি, সেটা কদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তারপর তোকে দীক্ষা দেব। আরে কি সাধনা? সে আছে, সময় হলেই জানাবো। তাছাড়া এত সাহায্যও আমার দরকার হতে পারে। থেকে গেলাম সাধুর কাছে। 2-4 দিন কেটে গেল। সাধু আমাকে একলা ফেলে রেখে সারা দিন কোথায় কোথায় ঘুরে কি সব সংগ্রহ করে আনে।
বোধহয় নিজের সাধনার জিনিসপত্র। রাত্রিরে বসে অনেকক্ষণ ধরে পুজো আচ্ছা করে জপ তপ করে। সে সময়টা আমি একটু দূরে কাঠকুটো নিয়ে আগুন জ্বেলে মাটির হাঁড়িতে ভাত রান্না করি। অনেক রাত্রিরে খাওয়া হয়। ক্রমে সাধুর কাণ্ড কারখানা দেখে আমার মনে এই দৃঢ় বিশ্বাস হলো, সাধু একজন কাপালিক। একদিন একটা মরা চড়ুই পাখি কোথা থেকে ঠ্যাং ধরে ঝুলিয়ে এনে এসে হাজির। ঝুবড়ি থেকে ছুরি এনে চড়ুইটার পেট চিরে নাড়ি ভুঁড়ি বার করলো সাধু। তারপর কি একটা জিনিস আমাকে দেখতে না দিয়ে টুক করে ভরে দিল পাখিটার পেটে। আবার ঝুবড়িতে ঢুকে দুখানা একই মাপের মাটি সরা এনে একটায় মরা পাখিটা রেখে অন্যটা দিয়ে চাপা দিল। তারপর একটু আটা মেখে সেই আটা দিয়ে দুটো সরার মুখ জুড়ে দিল। আমি অবাক হয়ে বললাম, এ দিয়ে কি হবে? সাধু সংক্ষেপে বলল, কাজ আছে। তারপর আমার হাতে মুখ বন্ধ সরাটা দিয়ে বলল, আগুনে পোড়াও তো এটা। 1 ঘন্টা ধরে পোড়াবে। এইভাবে 3 দিন 1 ঘন্টা করে পোড়াবে। নাও। রান্না হয়ে গিয়েছিল, কিন্তু আগুন তখনও জ্বলছে। আমি কথা না বলে সরাটা সাধুর হাত থেকে নিয়ে আগুনে রাখলাম। সাধু বললে, দ্রব্যগুণ, বুঝলে? দ্রব্যগুণ এক বিরাট জিনিস। তুমি মানো? বললাম, নিজে প্রত্যক্ষ দেখিনি কখনো। গাছপালা থেকে ওষুধ তৈরি হয় দেখেছি, খেলে অসুখ সেরে যায় তাও দেখেছি। কিন্তু যেসব কথা শুনতে পাওয়া যায়, বশীকরণ, স্তম্ভন, সেসব দেখিনি। সাধু হেসে উঠে বলল, বশীকরণ? ও আবার একটা কঠিন বিজু নাকি? ওর অনেক রকম উপায় আছে। বেশি জটিল প্রক্রিয়ায় যাওয়া দরকার কি? একটা সোজা উপায় শিখিয়ে দিই, শোন। চেষ্টা করলে তুইও পারবি। আগে কি? যে কোনো মাসের অমাবস্যা তিথিতে যদি দুপুরবেলা ঘূর্ণিঝড় ওঠে কিংবা জোরালো হাওয়া দেয়, তাহলে সেই হাওয়ায় উড়ে যাওয়া কোনো শুকনো গাছের পাতা একটা মন্ত্র বলতে বলতে বাঁ হাতে ধরে ফেলতে হবে। সেই পাতা গুঁড়ো করে পান বা দুধ বা যাই হোক কিছুর সঙ্গে খাইয়ে দিতে পারলেই সেই লোক কুকুরের মতো তোর পায়ে পায়ে ঘুরবে। আয় আমার কাছে আয়, দেখবি। সাধু ঝুবড়ি থেকে একটা শুকনো অসত্য পাতা হাতে করে বেরিয়ে এলো। বলল, ভাদ্র মাসের অমাবস্যায় ধরেছিলাম, থাক আমার কাছে, এর গুণ দেখিয়ে দেবো। দিন 2 আগে সাধু একটা বেশ মোটা নিমের ডাল এনেছিল। একদিন সকালে দেখি বসে বসে ছুরি দা দিয়ে কেটে কেটে তার একটা পুতুল বানাচ্ছে। নাক, মুখ, চোখ সব শুধু একটা মানুষের মূর্তি। এদিনও অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এ দিয়ে কি হবে? সাধু রহস্যময় হাসি হেসে বলল, কাজ আছে। তখনও আমি সাধুর আসল উদ্দেশ্য কিছুই ধরতে পারিনি। বুঝতে পারলে আর 1 মুহূর্ত সেখানে থাকতাম না। আরো 3-4 দিন কাটল। একদিন বিকেলে আমি রান্নার জন্য কাঠকুটো এক জায়গায় করে জড়ো করছি। সাধু কাছে এসে বসল। বলল, তুই প্রকৃতির সংহার শক্তিতে বিশ্বাস করিস? বললাম, আগে ঠিক বুঝতে পারলাম না। প্রকৃতির অনেক রকম শক্তি আছে। যেমন প্রকৃতি আমাদের শস্য দান করে, বাতাস দান করে,
বৃষ্টি দান করে, এগুলিতে আমাদের প্রাণ বাঁচে, এগুলি শুভ শক্তি। আবার মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, যুদ্ধ, এগুলি হলো সংহারক শক্তি। এছাড়াও নানা ধরনের অদৃশ্য অদ্ভুত মারক শক্তি আছে। সাধনার দ্বারা তাদের জাগ্রত করা যায়। যেমন বেতাল জাগানো। বেতাল হচ্ছে এক ধরনের ক্রূর ও নিষ্ঠুর অপশক্তি। তার মারক ক্ষমতাও অমোঘ। একবার জাগ্রত হলে কাজ শেষ না করা অবধি তার নিদ্রা নেই। আমার গা শিরশির করছিল। বললাম, আর যদি কাজ শেষ না করতে পারে, যদি বাধা পায়? সন্ন্যাসীর চোখ জ্বলে উঠল। বলল, বেতালকে বাধা দেওয়া খুব কঠিন, প্রায় অসম্ভব। কিন্তু বাধা পেলে সে ফিরে এসে যে তাকে জাগিয়েছে তাকেই হত্যা করবে। এসব আগুন নিয়ে খেলা। সাধু একটু চুপ করে থেকে বলল, আজ রাত্রিতে তোকে বেতাল জাগানোর পদ্ধতি দেখাবো। তুই ভয় পাবি না তো? প্রথমে ভাবলাম, বলি তারপর জিনিসপত্র পোঁড়লা করে পালাই। কিন্তু কেমন একটা আকর্ষণ হলো। বললাম, না, আপনি কি এরই সাধনা করছিলেন? সন্ন্যাসী হেসে বললে, তাই। সেদিন রাত্রি যখন গভীর, সাধু তার ক্রিয়াকর্ম শুরু করল। জবা ফুলের মালা, রক্ত, চন্দন এসব আগে থেকেই জোগাড় করা ছিল। সাধু সেই নিম কাঠের পুতুলটাকে এনে তাতে বেশ ভালো করে তেল সিঁদুর মাখালো। তারপর সেটাকে কোমর অবধি পুঁতল মাটিতে। তার চারদিকে বেড়ার মতো করে মাটিতে রেখে দিল জবা ফুলের মালা। পদ্মাসনে বসে বিড় করে কি মন্ত্র পড়তে পড়তে পুতুলটায় চন্দনের ছিটে দিতে লাগলো। এইসব শেষ হলে ঝোলা থেকে বার করলো একটা মদের বোতল। সাধু ঝুপড়িতে একটা মরার খুলি ছিল, আগেই দেখেছি। সেটাতে খানিকটা মদ ঢেলে সাধু আমার দিকে তাকিয়ে বলল, সেই বন্ধ সরাটা কই? আমি সরা এনে দিলাম। সাধু আটাগুলো নখ দিয়ে খুঁটে খুঁটে তুলে সরাটা খুলল। দেখলাম 3 দিন পোড়ানোর পর ভিতরের পাখিটা একদম ছাই হয়ে গিয়েছে। সেই ছাই এক চিমটি মদে মেশালো। তারপর ঢক করে মদটা গলায় ঢেলে দিল। খাওয়ার পরেই সাধুর আশ্চর্য পরিবর্তন দেখলাম। সাধুর চোখ দুটো ছোট ছোট করে কোটলে যেন দুটুকরো কয়লার মতো জ্বলতে লাগলো। আমার দিকে ফিরে সাধু বলল, শুকনো কাঠ দিয়ে ধনী করো। বললাম। ধনী বেশ জ্বলে উঠতে সাধু রক্ত চন্দন দিয়ে ধনী পুজো করল। তারপর তামার কোষায় গাওয়া ঘি, একটা জবা ফুল, আরো কি যেন মিশিয়ে মন্ত্র পড়ে আগুনে আহুতি দিল। সঙ্গে সঙ্গে একটা বিকট পোড়া গন্ধে ভরে গেল চারদিক। সাধু বিকৃত গলায় হেসে উঠল। আর আমার মনে হলো সেই ধোঁয়া আর অন্ধকারের ভেতরে ধুনির মধ্যে থেকে একটা যেন জমাট অন্ধকার দিয়ে তৈরি মূর্তি উঠে বাতাসে ভর করে ভেসে কোথায় মিলিয়ে গেল। আমি অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকলাম। মূর্তিটাকে খুব পরিষ্কারভাবে দেখেছিলাম তা বলতে পারি না, তবে যেটুকু দেখতে পেয়েছিলাম তাতে
বুক ঠান্ডা হয়ে আসে। বিশাল স্থূল রাত্রির অন্ধকার দিয়ে তৈরি যেন একটা অপছায়া। সাধু বলল, দেখলে ওই বেতাল। আমি বললাম, কোথায় গেল? সাধু এসে বলল, এদিকে সরে এসো। আমি আসল কথাটা এতদিন বলিনি, আজ বলছি। আজ থেকে 15-20 দিন আগে এখান থেকে মাইল 20 দূরে এক গ্রামে আমি মাধব ঘোষ বলে একজন লোকের বাড়ি রাত্রিরে আতিথ্য গ্রহণ করি। আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। মাধব ঘোষ? তাহলে তাহলে কাপালি কি সেদিন মাধব ঘোষের বাড়িতে হাঙ্গামা করেছিল? বটে। সাধু বলে চলেছে, সেই মাধব ঘোষের বড় মেয়েটির দেহে প্রকৃত সাধন সঙ্গিনী হবার উপযুক্ত সমস্ত লক্ষণ বর্তমান ছিল। আমার বর্তমানে কোনো ভৈরবী নেই। আমি পরদিন সকালে সাধনার জন্য মেয়েটিকে চেয়েছিলাম। মাধব দিল তো নাই, উপরন্তু আমাকে আকথা কুকথা বলে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। সে অপমান আমার বুকে কাঁটার মতো বেঁধে আছে। বেরিয়ে আসবার সময় মাধব আমার ঘাড়ে হাত দিয়ে একটা ধাক্কাও দিয়েছিল। আমার গায়ে হাত? আচ্ছা মাধব ঘোষ, এইবার তোমায় দেখব। আমি ভয় পেয়ে বললাম, কি করবেন আপনি? করব কি, করেছি। এই যে পেটাল জাগিয়ে পাঠালাম, কোথায় গেল সে? পাঠালাম ওই মাধব ঘোষের বাড়ি। এইবার সে বুঝবে কাকে সে অপমান করেছিল। কি হবে মাধব ঘোষের? আজ তার নিজের ক্ষতি হবে না। আজ তার বাড়িতে একটা কিছু করে ফিরে আসবে বেতাল। এক পক্ষ ধরে আমি বেতাল মন্ত্র জপ করে আজ আহুতি দিয়েছি। কাল অমাবস্যা, কাল পূর্ণাহুতি দেব হোম করে। ওই যে নিম কাঠের পুতুল দেখছিস, ওটাই হচ্ছে মাধব ঘোষের প্রতিমূর্তি। ওই পুতুলে কাল প্রাণ প্রতিষ্ঠা করে বেতালকে চিনিয়ে দেব। তারপর বেতাল আবার কাল যাবে মাধবের বাড়ি। তারপর তারপর পরশু মাধব ঘোষের মৃতদেহ পড়ে থাকবে উঠানে কি আমবাগানের মধ্যে। ওহ, কি ভয়ঙ্কর অপমৃত্যু! কেউ কিচ্ছুটি টের পাবে না কোথা দিয়ে কি হয়ে গেল। সাধুর মুখখানা এখন আমার কাছে নেগড়ে বাঘের মতো লাগছিল। আমি আর সহ্য করতে না পেরে বললাম, কিন্তু এ আপনি অন্যায় করছেন, এ ঠিক নয়। সাধুর চোখ আবার ধক করে জ্বলে উঠল। পৈশাচিক ক্রোধে মুখ বিকৃত করে সে আমার দিকে তাকিয়ে বলল, কি বলতে চাস তুই? আমি অন্যায় করছি? আমার আমার যেন কেমন সাহস এসে গেল। বললাম, নিশ্চয়ই অন্যায়। আপনি এই কুকর্মে লিপ্ত আছেন জানলে আমি একদিনও থাকতাম না এখানে। প্রতিহিংসা সাধনের জন্য নরহত্যা মহা অধর্ম। মূর্খ! কাপালিকের পক্ষে প্রতিহিংসা সাধন অধর্ম নয়। তুই তার কি বুঝবি? থামুন, আপনার মতো নরকের কীটের কাছে আর নয়। হ্যাঁ, আমি চললাম। আপনি থাকুন আপনার কুৎসিত সাধনা নিয়ে। হন হন করে হেঁটে সেই যাত্রীদের রওনা দিলাম শ্মশান থেকে। পিছনে সাধু ডেকে বলল, যাচ্ছিস যা, কিন্তু শুনে যা, আজ পর্যন্ত কেউ আমাকে অপমান করে বেশি দিন পৃথিবীর আলো দেখেনি, মনে রাখিস। অনেক দূর চলে এসেছি, তখন পিছন থেকে রাত্রির নির্জনতা ভেদ করে সাধুর উন্মাদের মতো হাসি শুনতে পাচ্ছিলাম। পরের দিন দুপুর গড়িয়ে গেলে অবিশ্রান্ত হেঁটে আমি মাধব ঘোষের বাড়ি পৌঁছলাম। দেখি সমস্ত বাড়িটা যেন কেমন ঝিমিয়ে আছে, ভিতরের কেউ যেন জেগে নেই। আমার বুকটা ছাঁট করে উঠল। না জানি পেটাল কাল রাত্রিরে কি করে গেছে।
উঠোনে দাঁড়িয়েই ডাক দিলাম, মাধব, মাধব। ডাক শুনে ভিতর থেকে মাধব বেরিয়ে এলো। আমাকে দেখে সে যেন হাতে চাঁদ পেল। এগিয়ে এসে পায়ে ধুলো নিয়ে বলল, ঠাকুর মশাই না? ওহ, আপনি এইছেন? আমি যেন বুকে বল পেলাম গো। ভগবান পাঠিয়েছে আপনাকে। দেখলাম মাধবের চোখ বসে গেছে, মুখ শুকিয়ে গেছে। বললাম, কি হয়েছে? কোনো বিপদ আপদ হয়নি তো? আর বেপদ, গতকাল রাত্রে আমার 2খান গাই গরু মরে গেল ঠাকুর মশাই। সে কি, গরু মারা গেল কি করে? তা কি করে বলি বলুন দেখি ঠাকুর মশাই। আশ্চর্য ব্যাপার, তখন অনেক রাত। হঠাৎ গোয়ালে কেমন একটা শব্দ শুনতে পেলাম। মনে হলো গরুগুলো ভয় পেয়ে ছটফট করছে। উঠে বাইরে যাওয়ার আগে মুসলি গাইটা চিৎকার করে উঠল। গিয়ে দেখি রাঙি আর মুসলি দুটোই মাটিতে পড়ে ছটফট করছে। কি হলো কেই জানে। তক্ষুনি লোক পাঠালাম পাশের গ্রামে গোবর্দির জন্য। সে এলো বটে, কিন্তু কিছু বুঝতে পারলে না। আজ সকালে গরু দুটো মরে গেল। মাধবের চোখ দিয়ে জল পড়তে লাগলো। বলল, আজ সকাল থেকে মেয়েটার জ্বর, গা যেন পুড়ে যাচ্ছে। এসব তো ভালো কথা নয় ঠাকুর মশাই। আপনি এলেন, ভালোই হলো। ব্রাহ্মণ মানুষ, ভিটে বাস করলে আমার ভয়টাও কেটে যাবে। বুঝলাম সবই, কিন্তু আমার যে কি করার আছে কিছুই বুঝতে পারলাম না। আমি থাকলে যদি মাধব শান্তি পায় তাহলে থাকতে পারি, এই মাত্র। একটু পরেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। তখন বিকেল বেশ গাঢ় হয়ে এসেছে। মাধব ঘোষ বেশ করে ফলারের আয়োজন করেছিল। ফলার করে আমার একটু বাগানে যাবার প্রয়োজন হয়ে পড়ল। মাধবের কাছ থেকে গাড়ুটা চেয়ে নিয়ে বাগান সারলাম। গাড়ু হাতে ফিরে আসছি, হঠাৎ মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি জেগে উঠল। ঠিক কিরকম অনুভূতি বোঝাতে পারবো না, যেন আমার খুব বড় একটা বিপদ আসছে, খুব কাছে এসে গিয়েছে বিপদ। ভয়ের একটা বিচিত্র অনুভূতি বুকের মধ্যে ঠেলে উঠল। সেই অন্ধকার নির্জন আম বাগানে দাঁড়িয়ে হঠাৎই আমার বুক যেন হীন হয়ে গেল। কেন এমন হচ্ছে আমার? তাড়াতাড়ি ফেরবার জন্য এগুতে গিয়ে মনে হলো কয়েক হাত দূরে একটা আম গাছের গুঁড়ির পাশে কে যেন চুপ করে দাঁড়িয়ে আছে। আর একটু হলে বোধহয় ভয়ে চিৎকার করে উঠতাম, কিন্তু ততক্ষণে যে দাঁড়িয়ে আছে তাকে আমি চিনতে পেরেছি। আমাদের গাঁয়ের বটতলার সেই সৌম্যমূর্তি সাধু, যিনি বলেছিলেন আমার বিপদ ঘনিয়ে এলেই আমাকে দেখা দেবেন। তাহলে কি সত্যি আমার আজ সেই বিপদের দিন এসেছে? দূর থেকে দেখেই আমি সাধুকে প্রণাম করলাম। সাধু হেসে হাত তুলে আশীর্বাদ করলেন। তারপর হঠাৎ, কোথায় সাধু, কোথায় কি, কেউ কোথাও নেই। আমি একা অন্ধকারে গাড়ু হাতে দাঁড়িয়ে। ফিরে এসে মাধব ঘোষকে ডাকলাম। বললাম, দেখো,
আজ তোমার আমার দুজনেরই খুব বিপদ। কি বিপদ তা আমি তোমাকে বলবো না, তোমার জেনেও কাজ নেই। মোট কথা, আজ আমি আর তুমি বা তোমার বাড়ির কেউ বাড়ির চৌহদ্দির বাইরে পা দেবো না। চুপ করে বাড়িতে বসে ভগবানের নাম করো। আর হ্যাঁ, আমাকে এক ঘটি জল এনে দাও তো। মাধবের মুখ শুকিয়ে আরো ছোট হয়ে গেল। দৌড়ে এক ঘটি জল নিয়ে এলো সে। আমি সাধুর দেওয়া গাত্র বন্ধনের মন্ত্র দিয়ে জলটা শোধন করে বাড়ির চারদিকে ঘুরে ঘুরে ছিটিয়ে দিলাম। আমি বুঝতে পেরেছিলাম বিপদ শুধু আমার আর মাধবের। কপালিক আমাকেও ছাড়বে না। আজ অমাবস্যা, আজই সে আমাদের দুজনকে বেতাল পাঠিয়ে শেষ করে দেবে। অন্যরা হয়তো নিরাপদ, তবু সাবধানের মান নেই জেনে সারা বাড়ির চারদিকেই গণ্ডি দিয়ে দিলাম। রাত্রিরে খাওয়া হলে আমি মাধবকে ডেকে বললাম, তুমি আমি আজ এক ঘরে থাকবো। বাড়ির সবাই শুয়েছে? আগে হ্যাঁ, সবাই শুয়েছে। বেশ, এবারে এসো আমার সঙ্গে। ঘরে গিয়ে আমি মাধবকে বললাম, ওই ঘটি থেকে খানিকটা জল ঢালো মাটিতে। এই যে খাটের পায়ার কাছে এইখানটায় ঢালো। আচ্ছা আচ্ছা, এবার ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে ওই জল থেকে রেখা টেনে খাটের চারদিকে একটা জলের গণ্ডি কাট। নাও, শুরু করো। আমি তোমার সঙ্গে মন্ত্র পড়তে পড়তে ঘুরছি, কিন্তু তুমি গৃহস্বামী, তোমাকেই করতে হবে, নইলে আমি করে দিতাম। সেই গণ্ডির ভিতরে খাটে উঠে আমরা দুজন বসে রইলাম। সে কি ভয়ঙ্কর রাত! আমার বুকের ভিতরে এই বিচিত্র বিপদের ঘণ্টা বেজে চলেছে। কি যেন ঘটবে, কে যেন আসছে। আমার পাশে চুপ করে বসে মাধব। ঠিক মাঝরাত পেরিয়ে যাবার পর হঠাৎ যেন এক ঝলক হাওয়ায় বাইরে আমবাগান কেঁপে উঠল। ঝড়ের সময় নয় কিছু, হাওয়া এলো কোথা থেকে। ক্রমে সেই হাওয়া বেড়ে রীতিমতো ঝড়ে পরিণত হলো। সমস্ত আমবাগান যেন ভেঙে পড়বে। বাড়ির জানলা দরজা দরাম দরাম করে বন্ধ হতে আর খুলতে লাগলো। বাড়ির ভেতর মেয়েরা শব্দ করে কেঁদে উঠল। আমি চেঁচিয়ে বললাম, কেউ বাইরে আসবেন না, সব ভেতরে বসুন। ঘরের মধ্যে কার যেন বিভৎস হুঙ্কার। বিকৃত জান্তব গলায় কে যেন অমানসিক হুঙ্কার করছে। কে যেন ঝড়ের ছদ্মবেশে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে বাড়িতে ঢোকার। বারবার অদৃষ্ট কিসে বাধা পেয়ে ফিরে যাচ্ছে। খানিকক্ষণ এরকম চলার পর হঠাৎ ঝড়টা যেন এক মুহূর্তে থেমে গেল। আবার শান্ত আমবাগান, মৃদু হাওয়ায় বাড়ির কলা গাছের পাতা নড়ছে। যে বাড়িতে ঢোকবার চেষ্টা করছিল সে যেন উদ্দেশ্য সফল হবে না বুঝে ফিরে গিয়েছে। আমার বুকের ভিতরে বিপদের ঘণ্টাও থেমে গেল। মাধব ঘোষ আতঙ্কিত চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি বললাম, হ্যাঁ, আর ভয় নেই, বেঁচে গেলাম বোধহয়। সেই রাত্রিটা আমরা খাটে বসেই রইলাম। পরের দিন সকালেই খবর পেলাম
মাধবের মেয়ের জ্বর নেমে গিয়েছে। আমি সকালেই বিদায় চেয়েছিলাম, মাধব কিছুতেই ছাড়লে না, খালি বলে, আপনার দয়াতেই রক্ষা পেলাম। বেঁধে রাখতে পারবো না জানি, তবু এ বেলাটা থেকে যেতেই হবে। থেকে ভালোই করেছিলাম, নইলে ঘটনার শেষটুকু জানতে পারতাম না। বিকেলে মাধবের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে প্রায় মাইল খানেক চলে এসেছি। দেখি ঘোড়ায় চড়ে এক দরোগা বাবু কোথায় চলেছে। পিছনে দুজন পাগড়িওয়ালা সেপাই। আমার কাজ দিয়ে তখন তারা যাচ্ছেন। কি মনে হতে একজন সেপাইকে জিজ্ঞাসা করলাম, কোথায় চলেছো বাপু? সেপাইটা বলল, সামনে বিরামখালিতে একটা শ্মশান আছে জানেন? সেই শ্মশানে এক কাপালিক থাকতো, সে খুন হয়েছে। দরা গলায় বললাম, খুন হয়েছে বোঝা গেল কি করে? মাথাটা নাকি একেবারে মুজিতে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। অনেকে মিলে করেছে আর কি, একজনের কাজ না। আমি তখন সব বুঝে গেছি। এক কাপালিক তো বলেছিল, বেতাল বাধা পেলে ফিরে গিয়ে যে জাগিয়েছে তাকেই আক্রমণ করে। উহ, কি ভয়ঙ্কর মৃত্যু! একবার তাদের সঙ্গে গিয়ে মৃতদেহটা দেখে আসবার ইচ্ছে হয়েছিল, পরে সেই ইচ্ছে দমন করি। মনে মনে আমাদের গায়ে দেখা সৌম্য সাধুকে প্রণাম জানিয়ে আবার রওনা হই। গল্প শেষ করে তারানাথ বললে, কিরকম শুনলে হে? আমরা বললাম, ভালোই। পথে বেরিয়ে কিশোরীকে বললাম, কি বিশ্বাস হলো? সে কথার জবাব না দিয়ে কিশোরী হেসে বলল, দিনটা তো ভালো কাটলো। এটা তো শোনা হলো, তাহলে আসুন পরে তারানাথের কি অভিজ্ঞতা আছে শোনা যাক। রথযাত্রার আর দুদিন বাকি, কিন্তু কলকাতার যেসব জায়গায় রথের মেলা হয় সেই সব জায়গায় রীতিমতো সাজো সাজো রথ। 12 আনা দোকানেই তাদের পথটা নিয়ে বসে বেচা কেনা শুরু করে দিয়েছে। অবশ্য এইসব দোকানের মধ্যে অধিকাংশই খাবারের দোকান। আর খাবার বলতে জিলিপি, পাঁপড়, তেলে ভাজা একেবারে আবশ্যিক। আজ শনিবার, আমার আর কিশোরীর এক শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার ছিল বলে দুজনেই অফিসে যায়নি। আসলে আমাদের এক ঘনিষ্ঠ বন্ধু ঠাকুমা মারা গিয়েছিল। আমি আর কিশোরী ছিলাম শ্মশান যাত্রী, ফলে আমাদের উপস্থিতি ছিল আবশ্যিক। শুক্রবার রাতেই আমার আর কিশোরীর কথা হয়ে গিয়েছিল যে শ্রাদ্ধ বাড়ি থেকে ফেরার পথে বাড়িতে না ফিরে সোজা চলে যাব মঠ লেনে ঠাকুরমশাইয়ের বাড়িতে। যেমন কথা তেমন কাজ। শ্রাদ্ধ বাড়ি সেরে সোজা আমরা রওনা দিই ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। বিকেল 4টের কিছু আগে আমরা পৌঁছে যাই মঠ লেনে। যাওয়ার সময় সঙ্গে নিয়ে নিই একটা পাসিংসোর প্যাকেট আর এক ঠোঁয়া তেলে ভাজা ও জিলিপি। আজ সকাল থেকে বারে বারে যেরকম বৃষ্টির পসরা চলছে, তাতে চার সাথে তেলে ভাজা আর জিলিপি ভালোই লাগবে। আর তার সঙ্গে তো তারানাথের গল্প আছেই। তারানাথের বাড়িতে পৌঁছে একবার ডাকতেই আমাদের অবাক করে তারানাথ নিজেই এসে দরজা খুলে দেয়। এসো এসো,
আমি তোমাদের অপেক্ষাতেই বসে আছি। তারানাথের কথা শুনে আমি বিস্ময়ের সাথে জিজ্ঞেস করি, অবাক কাণ্ড, আমরা আসবো আপনি মনে মনে নিশ্চিত ছিলেন? নিশ্চিত কি বলছো? একদম সুনিশ্চিত ছিলাম। জিজ্ঞেস করে দেখো চারিকে। আমি একটু আগেই ওকে বলছিলাম তোর কাকাবাবু দুজন আসছেন, কিন্তু পথে বারবার ছোট ছোট বিপত্তির মুখে পড়তে হচ্ছে। তারানাথের কথা শুনে আমি আর বিভূতি একে অপরের দিকে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকালাম। পরক্ষণে তারানাথকে একটু পরখ করে নেওয়ার বাসনায় কিশোরী জিজ্ঞেস করে, আস্তে আস্তে যে বারবার ছোটখাটো বিপত্তির মুখে পড়তে হয়েছে, এই কথা সত্য। আচ্ছা বলুন তো, কি ধরনের বিপত্তির মুখে পড়তে হয়েছে আমাদের? তারানাথের কাছে উত্তর যেন তৈরিই ছিল। তারানাথ বলতে শুরু করে, তার মানে আমাকে পরখ করছো, তাই তো? বেশ, শোনো, তোমরা বাড়ি থেকে বেরিয়ে গাড়ি পেতে সমস্যায় পড়েছ। গাড়ি এসেছে বেশ দেরিতে। তারপর সমস্যায় পড়েছ দোকানে কেনাকাটি করতে গিয়ে, মানে যা কিনবে বলে ঠিক করেছিলে তা যেন কিছুতেই পেয়ে উঠছিলে না। এই পর্যন্ত শুনে কিশোরী বলে ওঠে, একদম ঠিক, যা যা বললেন তার প্রতিটা কথা ঠিক। শুনে আশ্চর্য লাগছে, এইভাবেও বলা সম্ভব? আচ্ছা, আপনি জানলেন কি করে? তারানাথের মুখ দেখে মনে হলো কিশোরীর কথাগুলো তার মনে ধরেছে। হেসে জবাব দিল, ওটাই তো আমার ওপর আমার গুরুর আশীর্বাদ গো। তারানাথের কথা শেষ হওয়া মাত্রই আমি তেলে ভাজা ও জিলিপির ঠোঁয়াটা তারানাথের দিকে এগিয়ে দিই। আর প্রায় একই সঙ্গে কিশোরী পাসিংসোর প্যাকেটটা তারানাথের দিকে এগিয়ে দেয়। তারানাথ এগুলি নিয়ে ভেতরে চলে যায়, প্রায় সঙ্গে সঙ্গে ফিরেও আসে। আমি তারানাথকে উদ্দেশ্য করে বলি, এমন সুন্দর একটা আবহাওয়া, আপনার একটা গল্প না হলে পুরো বিকেলটা যে মাঠে মারা যায়। গল্পের কথা শোনা মাত্র তারানাথ বলে, তোমাদের আগেও বলেছি যে আমি তোমাদের যা বলি তার কোনোটাই আমার মন গড়া কাহিনী নয়, আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা। কিশোরী বলে, বেশ, তাহলে তাই বলুন। মানে আপনার অভিজ্ঞতার ভান্ডার থেকে না হয় কিছু একটা বলুন। তারানাথ কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা বলতে যাবে, এমন সময় চারি চা নিয়ে প্রবেশ করলো। দেখে তারানাথ বেজায় খুশি। চারি 3টে থালায় করে তেলে ভাজা, জিলিপি, চা একেবারে সুন্দর করে সাজিয়ে এনেছে। তারানাথ চায়ে চুমুক দিয়ে বলল, আমার ভবঘুরে জীবনে আমি এত জায়গায় গিয়েছি আর এত বিচিত্র অভিজ্ঞতার সাক্ষী থেকেছি যে সারা জীবন বলে চললেও বোধহয় সবটুকু বলা হয়ে উঠবে না। আর তোমরা যাকে গল্প বলো তা আসলে আমার একেবারে চাক্ষুষ প্রত্যক্ষ করা ঘটনা। কথা বলতে বলতে তারানাথ চায়ের কাপে বড় একটা চুমুক দিল। তারপর চোখটা একটু বোঝালো। বুঝলাম তারানাথ নিশ্চয়ই কিছু ভাবছে, এক্ষুনি শুরু হলো বলে। যা ভেবেছি ঠিক তাই। তারানাথ বলতে শুরু করলো, যে সময়ের কথা বলছি তখন জ্যোতিষ চর্চা আর এইসব মন্ত্রতন্ত্রের কারণে অল্প বিস্তর নাম ডাক হয়েছে। প্রায় রোজই কোনো না কোনো কারণে
বাড়িতে লোকজন আসতে শুরু করেছে। মানে বলতে পারো মানুষ আমার উপর ভরসা রাখতে আরম্ভ করেছে। একদিন হঠাৎ দুই যুবক এসে হাজির। দুজনেরই কাঁচা বয়স হলে হবে কি, তবু যেন নিষ্প্রভ। দেখে মনে হয় যেন অনেক দিন ভালো করে খায় না, ঘুমায় না। একবার দেখলেই বেশ টের পাওয়া যায় মনে তাদের শান্তি নেই। তখন দুপুর গড়িয়ে বিকেল হব এই তিনটে হবে বোধ হয়। আমি দুপুরের স্নান খাওয়া সেরে গোষ্ঠী বিচার করব বলে বসেছি। হঠাৎ বাইরে থেকে অপরিচিত কণ্ঠের ডাক। সে ডাকে যে কি ছিল বলতে পারবো না, তবে মানুষের স্বতঃস্ফূর্ত কণ্ঠ যে নয় তা এখনই বলে দিতে পারি। দরজা খুলতেই তাদের একজন আমার উদ্দেশ্যে বলে, আচ্ছা, এটা কি তারানাথ বাবুর বাড়ি? হ্যাঁ, আপনি যার নাম বললেন আমি সেই তারানাথ। বলুন, কি জানতে চান? আপনার সঙ্গে একটা কথা বলতে চাই। মানে খুব বিপদে পড়ে এসেছি কি না। তাহলে ভেতরে আসুন। তারানাথ তাদের ঘরের ভেতরে নিয়ে যায় এবং একটা মাদুর পেতে দেয় বসবার জন্য। এই যে, এখানে বসুন। এবার বলুন দেখি, কি সমস্যা আপনাদের? আগে আমার নাম সোমনাথ গায়েন, নিবাস বনগা। আমার সঙ্গে যাকে দেখছেন ও আমার ছোট ভাইয়ের মতন। ওর নাম বিজয়। আমি পেশায় একজন কাঠমিস্ত্রি, মানে সুতোর আর কি। বাড়িতে আমার ছোটখাটো একটা ব্যবসা আছে, মানে কলকাতার কিছু আসবাবপত্রের দোকানের অর্ডার নিয়ে কাজ করি। বিজয় আমার বাড়িতেই থাকে আর কাজ করে। শুধু বিজয়ই নয়, আরো দুজন ওর সঙ্গে থাকে। হ্যাঁ, কিন্তু বিপদটা কি বলুন? বলছি মাস তিনেক আগে আমার বাবা আগুনে পুড়ে মারা যান। তা কিভাবে আগুনে পুড়ে তোমার বাবা মারা যান? বলছি পুরো ঘটনাই আপনাকে বলছি। আমাদের বাড়ি বেশ পাড়া গাঁয়ে। আমার এক দিদি আর এক বোন আছে। দিদির বিয়ে হয়েছে কলকাতায়। আমার জামাইবাবু কলকাতা মেডিকেল কলেজে চাকরি করে, ওয়ার্ড বয়ের। আমাদের জমি জায়গাও আছে, চাষাবাদ হয়। আমাকে ব্যবসার কাজে প্রায় কলকাতায় আসতে হয়। গত কালী পুজোর 3-4 দিন আগে কলকাতায় আসি আমার ব্যবসার কাজে। হঠাৎই দুপুর 1টা নাগাদ বাড়ি থেকে আমার বউ আমাকে ফোন করে, জানায় আমার বাবা বিশ্রীভাবে আগুনে পুড়ে গেছে। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ওরা কলকাতার বাঙ্গুর হাসপাতালে ট্রান্সফার করে দেয়। গ্রামের সকলে বাবাকে অ্যাম্বুলেন্সে করে কলকাতায় নিয়ে আসছে। শম্ভুচরণ পুরো ঘটনা বর্ণনা করতে থাকে আর তারানাথ মন দিয়ে শুনতে থাকে। শম্ভু বলে যেতে থাকে, আমাদের বসত বাড়িটা অনেকটা জায়গা জুড়ে। বাড়ির পিছন দিকে আছে একটা বড় কাঁঠাল গাছ। ওখানে শুকনো পাতা নাতা গাছের ডাল জড়ো করে বাবা আগুনে পোড়াচ্ছিল। তখনই কিভাবে ওর পরনের ধুতিতে আগুন লেগে যায়। আমার একমাত্র সন্তান আমার ছেলে, ও যেন বাবার বুকের হাড় একেবারে। সব সময় বাবার কাছাকাছি থাকে। ওই তো উড়ে এসে ওর মাকে জানায়। আমার স্ত্রী
স্ত্রী দৌড়ে গিয়ে চিৎকার করতে থাকে। ওর চিৎকার শুনে আমার কাঠের মিস্ত্রিরা সব ছুটে এসে কোনো ক্রমে আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে যায়। তারানাথ একটু সোজা হয়ে বসে কৌতূহলী হয়ে ওঠে। তারপর তারপর গ্রামীণ হাসপাতাল থেকে বাঙ্গুর হাসপাতালে ট্রান্সফার করলে ওরা বাবাকে নিয়ে আসে বাঙ্গুরে। স্ত্রীর ফোন পেয়ে আমি আগেই বাঙ্গুরে পৌঁছে যাই। ওরা অ্যাম্বুলেন্সে বাঙ্গুরে এসে পৌঁছাতে প্রায় 3:30 হয়ে যায়। বাঙ্গুরের বার্ন ওয়ার্ডে ভর্তি করে নেয় ডাক্তারবাবুরা, কিন্তু ডাক্তারবাবুরা জানায় প্রায় 90% বার্ন, বাঁচার তেমন আশা নেই। আমার মিস্ত্রিদের মধ্যে 2 জন রাতে হাসপাতালে থেকে যায়। আমি পরদিন সকালে আসি। সে যেন জমে মানুষের টানাটানি। ছেলে বাড়িতে সারাক্ষণ বলছে, দাদু কোথায়, দাদু কোথায়। ছেলেকে আমরা বলেছি, দাদু একদিন বাদেই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। শেষ পর্যন্ত কালী পুজোর একদিন বাদে বিকেল নাগাদ বাবার সব লড়াই থেমে যায়। তারানাথ কৌতূহলী হয়ে জানতে চায়, তাহলে এতদিন পর্যন্ত কোনো সমস্যা হয়নি? না, বাবা যেদিন বিকেলে মারা যান সেই দিন ঘটল এক অস্বাভাবিক ঘটনা। সেদিন সকালে আমার ছেলে হঠাৎ ওর মার কাছে এসে বলে, মা, দাদু আমার কানে কানে বলে দিয়ে গেল কারখানার ঘরে দাদুর যে ছোট আলমারিটা আছে তার ভেতর আমার জন্য সন্দেশ রাখা আছে, আমাকে দাও। প্রথমে আমার স্ত্রী এড়িয়ে গেলেও ছেলে বারবার বায়নার কারণে কারখানার ঘরে গিয়ে সেই আলমারি খুলে দেখে সত্যি সত্যি 2টো সন্দেশ আছে। আমার স্ত্রী ছেলেকে প্রশ্ন করে, দাদু তোকে কখন বলেছে এই কথা? ছেলে জানায়, এই তো একটু আগে। আমার স্ত্রী পাল্টা জিজ্ঞেস করে, তুই দাদুকে দেখেছিস কি? ছেলে জানায়, না, সে দেখেনি। সে যখন কাঁঠাল গাছতলায় খেলা করছিল তখন দাদু তার কানে কানে এসে বলে দিয়ে গেছে। তারানাথ চোখ বুজিয়ে বলে, বুঝলাম। আচ্ছা, কারখানার ঘর কোনটা? আমাদের বাগানে একটা বড় ঘর ছিল, ওটাই ছিল বাবার ঘর। বাবা রাতে শুধু ঘুমাতে যেত ওই ঘরে। ওই ঘরেই কাঠের কাজ হতো। আচ্ছা, তারপর বলো। এরপর বাবা কালী পুজোর পরদিন বিকেলে মারা যায়। বডি বাড়িতে আনতে আনতে রাত প্রায় 10টা বেজে যায়। তারপর দাহ করে বাড়ি ফিরতে ফিরতে ভোর হয়ে যায়। এরপর একের পর এক আজে বাজে ঘটনা ঘটতে থাকে। এইবার তারানাথ সচেতন হয়ে ওঠে। আজে বাজে ঘটনা মানে কিরকম ঘটনা? শম্ভু বর্ণনা করতে থাকে। হ্যাঁ, সেই কথাতেই আসছি। যেদিন বাবা মারা গেলেন তার পরদিন সকালবেলাতেই আমি কলকাতায় চলে যাই, কারণ প্রায় 1 সপ্তাহ ব্যাপী ব্যবসাটা পুরোপুরি বন্ধ, কোনো নজর দিতে পারিনি। অনেক আসবাবপত্র রেডি হয়ে পড়ে আছে, ওগুলো ডেলিভারির ব্যবস্থা করতে হবে। টাকা পয়সা সব মার্কেটে পড়ে আছে, টাকা তোলার ব্যবস্থা করতে হবে। লেবারদের সপ্তাহে সপ্তাহে পেমেন্ট দেবার ব্যবস্থা আমার, ওদের পেমেন্ট বাকি পড়ে আছে। তাই অনেক কাজ নিয়ে আমি কলকাতা রওনা হই। সব কাজ সেরে বাড়ি ফিরতে আমার সন্ধ্যা গড়িয়ে যায়। বাড়িতে এসে শুনলাম গাঁয়ের ঠাকুরমশাইকে ডেকে এনে আমার স্ত্রী বিধিবিধান জানতে চাইলে তিনি শ্রাদ্ধ শান্তির তারিখ সহ আমাদের
এখন কি করণীয় সব বলে দিয়ে গেছেন। আর বারবার করে বলে দিয়ে গিয়েছেন বাবা যে ঘরে থাকতেন সেই ঘর রাতে একটা দিনও যেন ফাঁকা না রাখা হয়। প্রতিদিন রাতে অন্তত একজন হলেও ওই ঘরে শুতে হবে। তুমি সঠিক কথাই বলেছেন, ওই ঘর রাতে কিছুতেই ফাঁকা রাখা চলবে না। হ্যাঁ, তারপর শম্ভু বলে চলে। প্রথম দিন রাতে ওই ঘরে শুলো আমাদের একজন লেবার, নাম চন্দ্রকান্ত। বিজয় শুতো, কিন্তু বিজয় ওই দিন বাড়ি গিয়েছিল। চন্দ্রকান্ত একদম ভোরবেলা, মানে তখনও ভালো করে ভোরের আলো ফোটেনি, উঠে এসে আমায় ডাকছে। বেরিয়ে দেখি চন্দ্রকান্ত চোখ মুখ কেমন কালো হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে সারা রাত ঘুমোয়নি আর ভীষণ ভয় পেয়ে গেছে। কি হয়েছে জিজ্ঞেস করাতে বলল, দাদা দাদা আমি আমি আর ওই ঘরে শোবো না। কেন, কি হয়েছে? কাল রাতে যা হয়েছে, বাবা, সে কথা বলতে আমার গায়ের লোম এখনো খারাপ হয়ে উঠছে। ততক্ষণে আমার স্ত্রী আমার পাশে এসে দাঁড়িয়েছে। চন্দ্র বলতে থাকে, রাতে নাইট ল্যাম্প জ্বালিয়ে মশারি টানিয়ে বেশ ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। শুনতে পাই দরজায় ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। উঠে দরজা খুলতে সাহস হচ্ছিল না। ঘর থেকে জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর নেই। তারপর আর কোনো শব্দ নেই। আমি ঘুমিয়ে পড়েছি। আবার এবার জানলায় আওয়াজ। আমি তো জানলার পাশেই শুয়েছিলাম, তাই ভুল হওয়ার কথা নয়। ভাবলাম আমারই ভুল হয়েছে। ঘড়িতে টর্চ মেরে দেখলাম রাত 2:35। উঠে জল খেয়ে শুয়ে পড়লাম। তখনও ঘুমোইনি। আবার জানলায় আওয়াজ। শুয়ে শুয়ে জিজ্ঞেস করলাম, কে? কে? আমি স্পষ্ট শুনলাম ফ্যাস ফ্যাসে গলায় কে উত্তর দিল, আমি বেচনা, তুই আমার তক্তপোষে শুয়েছিস কেন? ভুল হয়ে গেছে। কাল থেকে এই ঘরে আর কেউ আসবো না। তারপর জড়সড় হয়ে মাথার বালিশটা কানে জোরে চেপে ধরে শুয়ে পড়ি। হয়ে যে বেরিয়ে আসবো তাও পাচ্ছিলাম না। ভাবছিলাম কখন একটু ভোর হবে। শুয়ে শুয়ে নাকে আসতে থাকে সেই পোড়া গন্ধটা। হাসপাতালে নিয়ে যাবার সময় জেঠু গা থেকে অ্যাম্বুলেন্সে যে গন্ধটা বার হচ্ছিল, সেই গন্ধটা। আর আর জেঠু ডেড বডি বাড়িতে আনার সময় যে পারফিউম ঢেলে দেওয়া হয়েছিল, ঠিক সেই গন্ধটা। শুয়ে শুয়ে স্পষ্ট অনুভব করছিলাম জানলার ওপারে সারা বারান্দা যেন কে হেঁটে চলে বেড়াচ্ছে। ও দাদা, আমি আর ওই ঘরে শোবো না। এই পর্যন্ত শুনে আমি আর কিশোরী একেবারে অবাক। এর আগে তারানাথের মুখে অনেক গল্প শুনেছি, কিন্তু এইরকম ভয় ধরানো গল্প এর আগে কখনো শুনিনি। তারানাথ বলে যেতে লাগলো, শুনলাম দ্বিতীয় দিন ওই ঘরে যে শুয়েছিল সে শম্ভুর সঙ্গেই এসেছে। তার মুখেই শোনা গেল তারপরের দিনের ঘটনা।
তম্বুর সঙ্গে যে এসেছিল তার নাম বিজয়। সে বিহারি ছেলে, বেশ শক্তপুক্ত চেহারা, বেশ সাহসীও বটে। তার কথায় একটা বিহারি টান আছে। আমি বিজয়কে জিজ্ঞেস করি, তা তুমি কিছু ভয় টয় পেয়েছিলে নাকি, নাকি সারা রাত ঘুমিয়েছিলে? ঘুম ঘুম কি বলছেন ঠাকুর মশাই? সারা রাত ভি দু চোখের পাতা এক করতে পারিনি। এর আগে ওসব ভূত ভগবান আমি কোনোদিনই বিশ্বাস করতাম না। তাও চন্দ্র যা বলেছিল তা আমি কানেই তুলিনি। দাদাকে আমি বলেছিলাম আমি ও ঘরে থাকবো, একদম একা থাকবো, কাউকে আমার সঙ্গে থাকতে হবে না। তা তখন কি জানতাম এইসব ঘটবে? রাত 11টা নাগাদ আমি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিই। ঘরে গিয়ে মশারি টাঙিয়ে নাইট ল্যাম্প জেলে শুয়ে পড়ি। শুয়ে পড়ে প্রতিদিনকার মতো মোবাইল ফোনটা দেখতে থাকি। দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। লেকিন ঘুম ভাঙলো একটা শব্দে। জলের বোতলটা এপার থেকে ওপার ছিটকে গিয়ে পড়ল, যেন কেউ লাথি মেরে ফেলে দিল। আমি উঠে টর্চ জেলে জলের বোতলটা নিজের জায়গা রেখে আবার শুয়ে পড়ি। नींद भी ऐसे जाए, लेकिन फिर भी आवाज। এবার ঘরের বাইরে জানালার দমাদম কেউ যেন ঘুষি মারছে। আমি ভাবি কেউ বুঝি মজাক করছে। ঘর থেকে সাবধান করে দিয়ে বলি, ঘুমের সময় ফালতু মজাক নয়, আমার উঠতে হলে কিন্তু খারাপ হয়ে যাবে। তারপর তারপর কি হলো? বলবো কি ঠাকুর মশাই, আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা বিকট আওয়াজ শুনতে পেলাম। জীবনে এই পহলি বার আমি ডর পেলাম। জেগেই শুয়ে আছি আর ভাবছি এসব কি হচ্ছে। শুয়ে আছি, হঠাৎ নাইট ল্যাম্পটা নিভে ঘোর অন্ধকার হয়ে গেল। আমি টোস্টটা জ্বালানোর সঙ্গে সঙ্গে কেউ যেন লাইট ল্যাম্পটা খুলে দেওয়ালে ছুঁড়ে মারল। সীসা ভাঙার শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে আবার সেই বিকট আওয়াজটা। ডর তখন আমার চেপে ধরেছে। আমি জোর হাতে বলতে লাগলাম, আমি তো কোনো কসুর করিনি, যে যেখানে আছো শান্তিতে থাকো। কথা শেষ হয়েছে কি হয়নি শুনলাম জানলার ওপার থেকে বলছে, বিজয়, আমার ঘরে কেন এসেছিস? চলে যা, চলে যা। এমন ঘটনা আমার সাথে কোনোদিন হয়নি। আমি ডর খেয়ে বললাম, মাফ করিয়ে দিন বাবু, মাফ করিয়ে দিন, কাল থেকে আর আসবো না। কিন্তু সে শুনবে কেন? আমায় পুছলো, আজ এসেছিস কেন? কালকে তো জনা বলল এই ঘরে আর কেউ আসবে না, তাহলে? কিছু যে বলবো তার আর ক্ষমতা আমার ছিল না। হঠাৎ শুনলাম দরজায় দমাদম লাথি। আমার আর কিছু মনে নাই। সকালে যখন ঘুম ভাঙলো দেখি মেঝেতে পড়ে আছি। তবিয়ত এত খারাপ যে উঠে আসার ক্ষমতা ছিল না। দাদাকে এসে সব জানালাম। এই ঘটনা শুনবার পর তারানাথ জিজ্ঞেস করলো, যে অস্বাভাবিক ঘটনার কথা বলছিলেন সেটা কি এটাই? না, শুধু যে এটা তা নয়, এরপরেও ঘটেছে। তবে এরপরে আমার সঙ্গেই যা ঘটার ঘটেছে। বিজয়ের মতো সাহসী ছেলে
যখন ও ঘরে শুতে চাইল না, অগত্যা আমাকেই শুতে হলো। আপনি একাই শুলেন? আমি দেখলাম কেউ আমার সঙ্গে থাকার কথা যখন বলছে না, তখন আর কাউকে কিছু না বলে আমি একাই রাতে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ি। আপনার অভিজ্ঞতা কি হলো? আমি ঘরে ঢুকে মেঝেতেই শুয়ে পড়ি। কিছুতেই ঘুম আসছিল না। হ্যারিকেনের আলোয় আমার ঘুম আসতে চায় না। আবার হ্যারিকেনের আলো যে বন্ধ করে দেব সে সাহসও পাচ্ছিলাম না। উস পাস করতে করতে কখন যে দু চোখের পাতা এক হয়ে গেছে বুঝতে পারিনি। হঠাৎ ঘুম ভেঙে যায় দরজার আওয়াজের শব্দে। পরিষ্কার শুনতে পাই ফ্যাস ফ্যাসে গলায় কেউ যেন বলছে, শম্ভু, দরজাটা ছেড়ে এসো, আমি যে ঘরে ঢুকতে পারছি না। শুনে আমার শরীর কাঁটা দিয়ে ওঠে। আমি ঠক ঠক করে কাঁপতে থাকি। কিছুক্ষণের মধ্যেই আবার দরজায় সেই শব্দ, তার সাথে ফ্যাসফ্যাসে গলায় সেই একই কথা, শম্ভু, দরজাটা ছেড়ে এসো, আমি যে ঘরে ঢুকতে পারছি না। আমি বালিশটা কানে চেপে জড়সড় হয়ে চুপ করে পড়ে রইলাম। এবার অন্য খেলা। কোথাও কোনো হাওয়া নেই, বাতাস নেই। হ্যারিকেন আলোটা নিভে গেল। সাথে সাথেই এক কাঁচ ভাঙার শব্দ কানে এলো। বুঝতে পারলাম হ্যারিকেনটা কেউ ফেলে দিল। ঘর সম্পূর্ণ আঁধার হয়ে যেতেই টকটপোষের পাশের জানলাটার একটা পাল্লা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। আমি চোখ বুঝেও পরিষ্কার বুঝতে পারলাম ঘরের মধ্যে ঢুকে কেউ যেন ঘোরাফেরা করছে। আমি চুপচাপ চোখ বন্ধ করে পড়ে রইলাম। একটা একটা মিনিট যেন মনে হচ্ছিল এক একটা ঘন্টা। বেশ কিছুক্ষণ পর স্পষ্ট বুঝতে পারলাম কঞ্চির মতো সরু সরু লিগলিকে আঙুল দিয়ে আমাকে কে ঠেলছে। বরফের মতো ঠান্ডা সে আঙুলগুলো আমাকে ঠেলা দিতে দিতে বলছে, শম্ভু, দরজাটা ছেড়ে এসো, আমি বেরোবো। এরপর আমি আর সহ্য করতে পারিনি। ওখান থেকে উঠে কোনো দিকে না তাকিয়ে দরজার খিল খুলে উচ্ছ্বাসে আমার ঘরের দিকে দে দৌড়। সাধ্য শান্তি হয়ে গেছে, প্রায় 1 মাস হয়ে গেছে, কিন্তু সে একই জিনিস চলছে। সারাদিনই মাঝে মাঝে একটা পোড়া গন্ধ পুরো বাড়িটায় বিরাজ করে। সন্ধ্যার পর বাড়ির যে কোনো জায়গায় ছায়ামূর্তি দেখা যাচ্ছে। আমার অনুরোধ, আপনি কিছু একটা করুন। তা আপনি কি করলেন? ওদের বাঁচাতে পারলেন শেষ পর্যন্ত? তারানাথ হাসতে হাসতে বলে, আমি তারানাথ। মানুষকে বিপদে সাহায্য করাই আমার কাজ। আমি ওদের জিজ্ঞেস করি, ডেড বডি হাসপাতাল থেকে এনে কোথায় রেখেছিলেন? শম্ভু জানায়, বাবা এতদিন যে ঘরে শুতো ওই ঘরেই বাবাকে এনে শোয়ানো হয়েছিল। আর ওই ঘরেই হাসপাতাল থেকে যে চাদরটা দিয়ে বাবাকে মুড়ে দিয়েছিল, ওই চাদরটা খুলে বাবার একটা নতুন ধুতি গায়ে দিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, হাসপাতাল থেকে দেওয়া ওই কাপড়টা কি গঙ্গা ফেলে দিয়েছিলেন? হ্যাঁ, যতদূর মনে পড়ে
বাবার জামা কাপড় সব এক জায়গায় করে ফেলে দেওয়া হয়েছে। যাই হোক, আমি সব ঘটনাই শুনলাম, তারপর বললাম, শোনো, এখান থেকে কিছুই করা যাবে না। রাজি থাকো তো বলো, আমি এখনই তালিকা করে দিচ্ছি। এই তালিকা মিলিয়ে জিনিসগুলো আয়োজন করো, আমি একদিন গিয়ে সস্তায়ন করে দিয়ে আসবো। আপনি যা বলবেন সব ব্যবস্থা হয়ে যাবে, শুধু এর তকলিফ থেকে আমাদের বাঁচান। এরপর আমি একদিন যাই, ঘরে পা রেখেই অনুভব করি ঘরেই সমস্যার উৎসস্থল। শম্ভুকে বলি ঘর পরিষ্কার করতে, আর ঘর পরিষ্কার করতে গিয়েই পাওয়া যায় হাসপাতাল থেকে মৃতদেহের গায়ে জড়িয়ে দেওয়া সেই সাদা চাদরটা তক্তপোষের তলাতেই পড়েছিল। আবর্জনার মধ্যে থাকায় কেউ দেখতে পায়নি। আমি শম্ভুকে বলি কাপড়টা আগুনে পুড়িয়ে দিতে। পরদিন সস্তায়ন করে কয়েকটা দিন ওখানে কাটিয়ে সমস্যা মুক্তির ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হয়ে বাড়ি ফিরে আসি। গল্প শুনে আমরা একেবারে তাজ্জব, এমনও ঘটে। এদিকে বৃষ্টিটাও একটু কমেছে, আমরা যে যার মতো বাড়ির দিকে পা বাড়াই। শুনলেন আজকের গল্প। এরকমই ভয়ের গল্প যদি আপনি আরো শুনতে চান, তাহলে আমাদের এই সাহিত্যের দর্পণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আজ তাহলে আসি।